নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। ইরান আমেরিকার ইসরায়েলের যুদ্ধটা কদিন টিকতে পারে আপনাদের কি মনে হয়? এই যুদ্ধটা অ্যাকচুয়ালি কিন্তু আমেরিকার ইন্টারেস্টে রয়েছে। এই যুদ্ধটা কিন্তু বহুদিন অবধি টিকতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই একটা মিটিংয়ে জানিয়েছেন যে এটা কয়েক সপ্তাহ অবধি চলতে পারে এবং আমি কখনোই এই লড়াইটা লড়তে বোর হব না। কয়েক সপ্তাহ মানে হতে পারে সেটা 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, মানে 1.5 মাস 2 মাস চলতে পারে, সেটা সপ্তাহের হিসেব করে বলেছে। এবং ডোনাল্ড ট্রাম্প চাইছে যে এখানে ন্যাটো কান্ট্রিগুলো এইখানে যোগদান করুক। ন্যাটো কান্ট্রিগুলো যদি এখানে যোগদান করে তাহলে কী হবে, বা করবেই বা কেন? ন্যাটো কান্ট্রি, তাদের যে আর্টিকেল 7, সেখানে স্পষ্ট বলা আছে যদি একটা ন্যাটো কান্ট্রির ওপর কখনো আঘাত আনা হয় তাহলে সেটা ধরে নেওয়া হবে বাদবাকি সমস্ত ন্যাটো কান্ট্রির ওপর আঘাত করা। কিন্তু এখানে ন্যাটো কান্ট্রি বলতে তো আমেরিকা আঘাত করছে ইরানে, সেখানে ন্যাটো কান্ট্রিটা কেন কন্ট্রিবিউট করবে সেটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মাথায় যখন মানে যুদ্ধ চেপে যায় তখন এই ধরনের কথা তখন মুখ দিয়ে বার হয়, তখন কিছু করার নেই, আমাদের এগুলো মেনে নিতে হবে। যেহেতু বিশ্বের 1 নম্বর দেশ সব দিক থেকে না হলেও ম্যাক্সিমাম দিক থেকে, সেই জন্য তাদের পাওয়ার আছে যা ইচ্ছা তাই করার। তো সেই জন্য একটা ইরানের মতো দেশকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের উদ্দেশ্যটা কি এখানে? ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে এখানে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে ফেলে দিয়ে সেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে দেওয়া, ঠিক যে কাজটা করেছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে সম্ভব হয়েছে, বাংলাদেশের মানুষ মানে কয়েকটা ভাগে বিভক্ত, একটা স্বাধীনতার পক্ষে একটা স্বাধীনতার বিপক্ষে, এই ধরনের ভাগে বিভক্ত। সুতরাং একটা সংখ্যক মানুষকে হাতে নিতে বা একটা সংখ্যক মানুষকে কন্ট্রোল করতে, মানে একটা বিপুল সংখ্যক মানুষকে কন্ট্রোল করতে বা তাকে দেশের বিরুদ্ধে চালিত করতে কোনো রকম সমস্যা হয়নি আমেরিকার। কিন্তু ইরানের ক্ষেত্রে সেটা একটু প্রবলেম হচ্ছে। তাই জন্য তারা বাইরের শক্তি থেকেই বাইরের নিজেদের শক্তি প্রয়োগ করে চেষ্টা করছে যাতে ইরানের যে ভিতরে যে গভর্নমেন্ট রয়েছে সেটাকে ফেলে একটা ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে দেওয়া যায়। ইন্টারিম গভর্নমেন্টের কাজ কী হবে? ইন্টারিম গভর্নমেন্টের কাজ হবে নতুন করে ইলেকশন কন্ডাক্ট করা। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখনই ইরানে বসবে, ইন্টারিম গভর্নমেন্ট ইরানে বসার সাথে সাথে ইন্টারিম গভর্নমেন্ট তো কোনো নিরপেক্ষ ব্যক্তি হবে না সাধারণভাবে, যেমন বাংলাদেশেও হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট আসার সাথে সাথে আমেরিকার সাথে সে অনেকগুলো চুক্তি করে রাখবে। ইন্টারিম গভর্নমেন্ট যেতে যেতে বছরখানেক সময় লেগে যাবে, বা এই গভর্নমেন্টের যে টেনিওরটা, ধরুন যদি 5 বছর টেনিওর থাকে, ইন্টারিম গভর্নমেন্ট এসে বসলো 3 বছরের মাথায়, সুতরাং আরও 2 বছর লাগবে পরের ইলেকশনটা কন্ডাক্ট করতে। পরে ইলেকশনটা যখনই কন্ডাক্ট হবে তার মাঝখানে যে 2 বছর আছে সেখানে আমেরিকা তার জন্য যথেষ্ট, আমেরিকার জন্য। সেখানে সে এত কন্ট্রাক্ট সেই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে করে ফেলবে, যার ফলে ইরানকে কিন্তু সেই ক্ষত ইরান হয়তো কোনোদিন আর মানে মেকআপ করতে পারবে না, এত পরিমাণ ক্ষতি ইরানে হবে। প্রথমত ইরান কিসের জন্য বিখ্যাত আমাকে জানতে হবে। ইরান হচ্ছে বিখ্যাত কিন্তু তেলের জন্য। তেলের কিন্তু বিশাল বড় ভান্ডার রয়েছে ইরানে, যেটা আমেরিকা বাজারজাত করতে দেয় না, তার পার্সোনাল অনেক রকম কনফ্লিক্টের জন্য। এই তেলের পুরো যে সিস্টেমটা, অয়েল সিস্টেমটা ভেতরে রয়েছে, এটাকে কিন্তু কন্ট্রোল করতে চাইছে আমেরিকা। যার ফলে কি হচ্ছে, ইরানে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বসাতে চাইছে। সেকেন্ডলি, এবার ইরান যেটা করছে, ইরান বুঝতে পেরেছে যে এই প্রবলেমটা ইরানের সাথে হচ্ছে। দ্য স্ট্রেট অফ হরমুজ বলে যদি আপনি শুনে থাকেন, স্ট্রেট অফ হরমুজ হচ্ছে এমন একটা চ্যানেল, এমন একটা সরু জায়গা যেটা আরব কান্ট্রি এবং ইরানের ঠিক মাঝখানে রয়েছে, যেখানে এসের মতো একটা জায়গা, যেখান দিয়ে কিন্তু পণ্যবাহী জাহাজ এসে ওই জায়গাটা বাঁক নেয়। ওটা তো স্ট্রেট অফ হরমুজ, সেটা রয়েছে আরব কান্ট্রি এবং ইরানের ঠিক মাঝখানে। এই আরব কান্ট্রি ইরানের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ইরান ব্লক করে দিয়েছে, কারণ ইরানের ওখানে পাওয়ার রয়েছে এবং ইরান কিন্তু লাগাতার কিন্তু বোম বর্ষণ করে চলেছে আরব কান্ট্রিজ এবং গালফ কান্ট্রিজগুলোর ওপর। গালফ কান্ট্রিজগুলোর উপর এমনি করছে না, গালফ কান্ট্রিজগুলোর উপর এই কারণে করছে কারণ তারা জানে গালফ কান্ট্রিজের কোন কোন জায়গাগুলো আমেরিকা তার ঘাঁটিগুলোকে রেখেছে, ঘাঁটি বসিয়ে রেখেছে, অর্থাৎ সেখান থেকে চাইলে সেই ইরানের উপর অ্যাটাক করতে পারে।
এবার যখন আমি বাইরের কোনো শক্তিকে নিজের দেশে জায়গা দেব, তখন অন্য কোনো দেশের সঙ্গে যখন সেই দেশের সংঘর্ষ হবে বা সংঘাত হবে, সংঘাতে লিপ্ত হবে, তখন সেই দেশ কিন্তু আমার ওপর অ্যাটাক করতে পারে। এটা স্বাভাবিক, সে চাইবে তার শত্রু বিনাশ করতে। সেই জায়গা থেকে সে কিন্তু গালফ কান্ট্রিজগুলোর ওপর কিন্তু মিসাইল বর্ষণ করেছে। এবং এই যে স্টেট অফ হরমুজ ইরান ব্লক করে দিচ্ছে, বিশেষ করে স্টেট অফ হরমুজে যে সমস্ত জাহাজগুলো তেল নিয়ে আসছে বা তেল নিয়ে যাচ্ছে, এই ধরনের জাহাজগুলোকে কিন্তু বেশি করে আটকেছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই জাহাজগুলো দেশের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ নর্মাল রাখছে। যদি এই জাহাজগুলোকে করে দেওয়া যায়, যদি বন্ধ করে দেওয়া যায়, তেলের সরবরাহটা বন্ধ হয়ে যাবে। তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে সারা বিশ্বের বাজারে তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এখানে যেমন সাউথ কোরিয়া বা জাপান, এই ধরনের দেশগুলোর একটা সুবিধা রয়েছে, কারণ এই দেশগুলোর মোটামুটি অর্থনীতি বেশ উন্নত, এবং যার ফলে তারা দেশে 300 দিন, 250 দিন, 300 দিনের মতো অয়েল রিজার্ভ করে রেখেছে। ভারতের মতো এত বড় দেশেও অয়েল রিজার্ভ আছে প্রায় 74 থেকে 75 দিনের মতো। সেটা জাপান হলে হয়তো সেটা জাপানের হয়তো 200-300 দিনের জায়গায় হয়তো 5 বছরের অয়েল রিজার্ভ হয়ে যেত, কারণ ভারতে যে পরিমাণ অয়েল লাগে। এবং ভারতের 74-75 দিনের মতো অয়েল রিজার্ভ রয়েছে। কিন্তু এটা তো কোনো সলিউশন নয়। সলিউশনটা তাহলে কি? সলিউশনটা হলো যতক্ষণ যুদ্ধ না থামবে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা দেখা দেবে। এবার বলি আপনাদের, আমেরিকা কিন্তু বলছে ইরানের ওপর এখনও পর্যন্ত যে অ্যাটাকটা করেছে তারপরেও কিন্তু একটা হার্ডেস্ট হিট কিন্তু তারা করতে পারে। এখনও শক্তি, মানে সব থেকে শক্তিশালী অ্যাটাক কিন্তু এখনও করা বাকি। ইরানও কিন্তু তার কাউন্টারে কিন্তু জবাব দিয়ে চলেছে। এবার যেমন ধরুন, মানে জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলোতে, মানে যখন গালফ কান্ট্রিজগুলোতে ইরান অ্যাটাক করছে, তখন ইরান কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, মানে পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু অ্যাটাক করতে পারে। সুতরাং থার বা পেট্রিয়টের মতো যে সমস্ত মানে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, আমেরিকা চাইছে সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে। এর ফলে কী হবে, মিডল ইস্টের দেশগুলোতে যদি এই মানে এয়ার ডিফেন্স সিস্টেম ছড়িয়ে দেওয়া যায়, সেখানে কি তাদের সেনাবাহিনীকে জায়গা দিতে হবে। এটা হচ্ছে আরেকটা টেকনিক কোনো দেশের অভ্যন্তরীণ অংশ দখল করার। আমি আমার কোনো ইকুইপমেন্ট অন্য দেশে বসিয়ে দিলাম, এবার ওখানে ওইটা মেনটেন করবে কে? ওখানে ওটা মেনটেন করতে যখন কিন্তু যাবো, আমিই যাব বা আমার কোনো লোক যাবে, আমাদেরকে একটা জায়গা দিতে হবে সেখানে থাকার, মেনটেন্যান্সের জন্য। এইভাবে কিন্তু দেশে বিদেশি সৈন্যের কিন্তু ছোটো ছোটো কলোনি তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত ভয়ানক, কারণ তারা কখন ব্যাকফায়ার করবে বলা যায় না। সুতরাং এই প্রবলেমগুলো কিন্তু আমেরিকার সাথে বিভিন্ন দেশের রয়েছে। বিভিন্ন দেশ কেন মেনে নিচ্ছে এগুলো আমি জানি না। তাদেরকে দুর্বল প্রমাণ করে তাদের উপর এই কর্তৃত্বটা ফলানো হচ্ছে। এই সুযোগে যখন আমেরিকা ইরানের ওপর অ্যাটাক করছে, ইরানের বিষয়টা নিয়ে যখন চিন্তিত, ইসরায়েল যখন এখানে ইনভেস্টেড পুরোপুরি ইরানের বিষয় নিয়ে, তখন চায়না যদি পারে তাইওয়ানের উপর অ্যাটাক করতে পারে। এটা কি কেউ ভেবে দেখেছেন? আমেরিকা তো চায়নাকে কিছু এখন বলতেও পারবে না, তার কারণ আমেরিকার সমস্ত ইকুইপমেন্ট কিন্তু ইরানের উপর ইনভেস্টেড, অর্থাৎ ইরানের যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে যদি চায়না হঠাৎ করে তাইওয়ানে অ্যাটাক করে ফেলে, এই ধরনের অনেক পসিবিলিটিস রয়েছে। আফগানিস্তান, পাকিস্তান যদি হঠাৎ করে যুদ্ধ বাড়িয়ে দেয়, আমেরিকা কাকে থামাবে? রাশিয়া যদি ইউক্রেনের ওপর হঠাৎ করে আবার বোম্বিং করতে শুরু করে, রাশিয়াকে কী করে আমেরিকা জবাব দেবে? এগুলো কিন্তু, এই প্রবলেমগুলো কিন্তু রয়েছে। সুতরাং কোনো কিছুই, কোনো পসিবিলিটিকে এড়িয়ে গিয়ে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হচ্ছে না আমেরিকার। আর কোনো দেশের ওপর এইভাবে অকারণে আক্রমণ চলাটাও আমার যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলছি। এটা নিয়ে এখনও পর্যন্ত নতুন কোনো ডেভেলপমেন্ট আসেনি। নতুন কোনো ডেভেলপমেন্ট এলে সর্বপ্রথম হাজির হব নিয়ে আমি আপনাদের সামনে, অর্ণব সাহা। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।